100 দিনের সরকার 100টা অপরাধ করেছে। মমতার সঙ্গে থেকে মমতার ট্রেনিংয়ে বর্তমান মুখ্যমন্ত্রী একই পথে যাচ্ছেন। এই স্পিকারের নিজস্ব স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। দক্ষিণপন্থা যাত্রার শেষ পর্যায়ে এসে গিয়েছে। ক্ষেত্রে কি মনে হচ্ছে কাউন্সিলর এই নির্বাচনটা ব্যাপক গুন্ডামি হবে, লিখে রাখুন, আর ব্যাপক টাকা চড়াবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। স্যার, একেবারে এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমরা দেখেছিলাম তাদের বিধায়ক সাংসদ তারা অন্য শিবিরে চলে যাচ্ছে, যেমন 20 জন সাংসদ তারা এনসিপিআইতে চলে গেল এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করলেন। এখন এই 20 জন সাংসদদেরকে সুপ্রিম কোর্ট তাদের এগেনস্টে নোটিশ জারি করেছে, অর্থাৎ তারা কার্যত বিপাকে পড়েছে। দল ত্যাগ যে বিপাকে পড়েছে কি পড়েনি তা আমি এখনই কিছু বলবো না। স্পিকার তার দায়িত্ব শুনানি করা, স্পিকার শুনানি করে আদেশ যা দেবেন তার উপর নির্ভর করছে। স্পিকার কি আদেশ দেবেন তা আগে থেকে পাওয়া যায় না। তো স্পিকাররা আদেশ দেওয়ার আগে তারা তাদের হেডকোয়ার্টার দিকে তাকিয়ে থাকে, কী আদেশ দেবে। হেডকোয়ার্টার যদি বলে ঘাড় এদিকে, তারা ওদিকে ওদিকে। এই স্পিকারের নিজস্ব স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এটুকু বলতে পারি। কিন্তু স্যার আপনি বলেছিলেন যে যেহেতু বেশি সংখ্যক আমি বলছি এখনই কোনো মন্তব্য করবো না। সুপ্রিম কোর্ট কিছুই বলেনি। সুপ্রিম কোর্ট শুধু স্পিকারকে বলেছে যে তুমি তাড়াতাড়ি ডিসাইড করো। হ্যাঁ, এখন স্পিকার ডিসাইড করুন, তারপর আবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেক চলবে। এবং রাজ্যের ক্ষেত্রেও একই জিনিস দাঁড়াবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থাকবেন কি থাকবেন, ওরা কি কৌশল নেবে সেটা আমি বলবো না, বলা উচিত না। ওদেরও পক্ষে কৌশল নেওয়া অনেক কিছু আছে, ওরা নিশ্চয়ই কারোর সঙ্গে পরামর্শ করে সেই কৌশল দেবে। এমনি আইনত কি মনে হয়, মানে যেহেতু বেশিরভাগ বিধায়ক তারাই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছিলেন তার বিরোধী দলনেতা হওয়ার। দেখুন, সংসদীয় দলের যে সংখ্যাগরিষ্ঠতা আছে তাতে তাদের সদস্যপদ খারিজ হওয়া মুশকিল, এটুকু বলতে পারি। এর বেশি আর কিছু বলবো না। বিজেপি সরকারের 100 দিন পেরিয়ে গেছে। এই 100 দিনে আমরা নানান জিনিস দেখতে পেয়েছি। হকার উচ্ছেদ দেখেছি, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক প্রতিশ্রুতি না পূরণ হতে দেখেছি। কিছু ক্ষেত্রে পূরণ হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। তারপরে ফুটপাতে থাকা এক গরিব পরিবার, সেখানে গিয়ে তাদের সেই বাচ্চার দুধ ফেলে দেওয়া, এই ঘটনা আমরা দেখেছি। সেখানে গিয়ে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া দেখেছি। এই 100 দিন পর বিজেপির সরকারকে কি বলবেন বা কত নম্বর দেবেন? আমি না খুব খারাপ পরীক্ষক, আমার কাছে তো নম্বর পাওয়ার কোনো সুযোগ নেই। 100 দিনের সরকার 100টা অপরাধ করেছে। সে অপরাধের সাজা ওদের পেতে হবে এবং পাবে, এটুকু বললাম। কিন্তু এই 100 দিনে যে এই পশ্চিমবঙ্গে যে এতগুলো স্কুলে নিয়োগ নেই, এতগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 100 দিনে 100টা সাজা করেছে, অপরাধ করেছে, তার সাজা ওরা পাবে। ওরা সরকারটাকে দুর্বৃত্তে পরিণত করেছেন এবং মমতার সঙ্গে থেকে মমতার ট্রেনিংয়ে বর্তমান মুখ্যমন্ত্রী একই পথে যাচ্ছেন এবং একই পরিণতির দিকে করছেন, এইটুকু বললাম। তৃণমূল আমলেও আমরা দেখতাম যে সংবাদ মাধ্যমগুলো তাদের বিরুদ্ধে বলা ভুল, সমালোচনা করতো, তাদের এগেনস্টে মামলা, তাদের এগেনস্টে বিভিন্ন সভায় গিয়ে মন্তব্য করা, এগুলো করতেন। আজকের শুভেন্দু অধিকারী সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও একই কাজ করে চলেছেন। খুব নামকরা একটি সংবাদপত্র সংবাদ মাধ্যমকে রীতিমতো আক্রমণ করছে। আমার একটা পোস্ট কি আপনারা পড়েছিলেন? নির্বাচনী ফলাফলের সঙ্গে আমি বলেছিলাম যে জামাটা পাল্টালো, আর কিছু পাল্টালো না, এবং এবার লড়াইটা মুখোমুখি। পথে ঘাটে দেখবেন এখন পশ্চিমবঙ্গের বুকে রণক্ষেত্র তৈরি হচ্ছে, প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী বনাম বামপন্থী। এই হচ্ছে শেষ যুদ্ধ।
ভারতবর্ষের মাটিতে এই হচ্ছে শেষ যুদ্ধ, যা পশ্চিমবঙ্গ থেকে তৈরি হচ্ছে। দক্ষিণ পন্থা থাকবে না বামপন্থা থাকবে? এই যে আদর্শগত লড়াইয়ের কথা আপনি যেটা বলছেন, এখন এই মুহূর্তে বিজেপিতে বা তাদের ছাত্র সংগঠন আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপিতে যে সমস্ত মানুষেরা রয়েছে যারা সমর্থন করেছে, তাদের সাথে কি আদর্শগত লড়াইটা সম্ভব? কারণ আমরা দেখছি যে যাদবপুরে এমব্লেম ভেঙে দিচ্ছে। প্রথমেই তো তারা আদর্শগত লড়াই পরাজিত হয়েছিল। তারা হুমকি, থ্রেট, দেখে নেবো, খেলাবো, এই সমস্ত শব্দ ব্যবহার করেন। একজনকে তো আমার ছাত্র শোনা বলে হলো না। যাই হোক, আমি এই নিয়ে আর মন্তব্য করবো না, শুধু বলছি দক্ষিণপন্থা যাত্রার শেষ পর্যায়ে এসে গিয়েছে। যাদবপুরের ঘটনাতে প্রথমত সেখান থেকে আপনি নির্বাচনে লড়েছেন এবং আপনি একজন যদি বিধায়ক হতেন, আপনি কি সেখানে একটা ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা আপনার বিধানসভার মধ্যে পড়ছে না, সেখানে গিয়ে আপনি এই ধরনের মন্তব্য, হুঁশিয়ারি? আপনারা না আরেকটা ভুল করছেন। বিধানসভার অভ্যন্তরে পড়ে কি পড়ে না এটা বড় কথা না। বড় কথা একটা শিক্ষাঙ্গন, সে যে কোনো এলাকায় পড়তে পারে। সেখানে আমরা আশা করি ন্যূনতম শিক্ষিত মানুষেরা যাবেন এবং শিক্ষিত আচরণ করবেন। এই অশিক্ষিত কুআচরণটা দক্ষিণপন্থীদের মানায়। এবং এই যে গভর্নিং বডিগুলো কলেজ ক্যাম্পাসে রয়েছে, সেখানে আগে তৃণমূল জামানায় বা বাম জামানাতেও এটা হতো যে গভর্নিং বডিতে এমএলএ এমপিরা থাকতো। সেটার যখন বিজেপি ক্ষমতায় এলো এবং তখন আসার আগে তৃণমূলের আমলে আপনারাও তখন সমালোচনা করেছিলেন যে কেন গভর্নিং বডিতে এমএলএ এমপিরা থাকবে, বিজেপিও করেছিল। আজকে বিজেপি ক্ষমতায় আসার পরেও গভর্নিং বডিতে সেই এমএলএ এমপিদেরই রাখছে, যেখানে বিজেপি সবসময় বলে যে কলেজ ক্যাম্পাসে রাজনীতি তারা চায় না। বারবার একই প্রশ্ন করে লাভ কি? জামা পাল্টেছে, আমি তো বলেছি, ওইটাই একমাত্র কথা, আর কিছু পাল্টায়নি। আচ্ছা, সামনেই পৌরসভার নির্বাচন আসছে, আপনি একটা সময় মেয়র ছিলেন। এখন বিধানসভা নির্বাচনটা যেটা হয়েছিল আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই এসআইআর, এই ধর্ম নিয়ে রাজনীতি, হিন্দু বনাম মুসলমান, এই রাজনীতি নিয়ে কোথাও গিয়ে এই ভোটটা হয়েছিল। আজকে তার ফল বেরিয়েছে, কিন্তু কাউন্সিলর ভোট সেটা তো সেইভাবে হয় না। এখানে প্রত্যেকটা এলাকার সেখানকার প্রতিনিধি কী কাজ করতে পারবে, কতটা যোগ্য সেই দেখে মানুষ ভোট দেয়। এক্ষেত্রে কি মনে হচ্ছে কাউন্সিলর এই নির্বাচনটা? ব্যাপক গুন্ডামি হবে, লিখে রাখুন, আর ব্যাপক টাকা চড়াবে। গোটা ভারতবর্ষের বুকে বিজেপি আরএসএস কালো টাকা যেভাবে নিজেদের পক্ষে নিয়ে টাকা ছড়িয়েছেন, এই পৌরসভার নির্বাচনে ওরা ব্যাপক গুন্ডামি, ব্যাপক কালো টাকা ছড়াবে। বললাম, মিলিয়ে নেবেন, তারপর আসবেন আমার কাছে। অর্থাৎ তৃণমূল যেটা করেছিল সেটারই পুনরাবৃত্তি হবে। জামা পাল্টেছে গো, আর কিছু পাল্টায়নি। এবং বামেরা এখন যে পথে যেভাবে এগোচ্ছে, তাতে এই পৌরসভা নির্বাচনে বামেদের কি অবস্থান দ্বিতীয়তে আসতে পারে মনে হয়? কিন্তু বামেদের কি অবস্থান হবে না হবে সেটা নির্ভর করছে বামেরা মানুষের জনজীবন সুরক্ষার জন্য মাটিতে লড়াই করছে কি করছে না তার উপর নির্ভর করবে। এবং আগামী দিনে জনবিস্ফোরণ হলেও বিস্মিত হবেন না, এইটুকু বললাম। বামেরা কি ঠিক পথে যাচ্ছে? আপনার কি মূল্যায়ন? ঠিক পথেতে যাচ্ছে, ঠিক পথে যাচ্ছে বলেই তো এত আতঙ্ক। ঠিক পথে যাচ্ছে বলে এমন পর্যায়ে নেমে গেছি, বিজেপির মুখপাত্ররা তারা প্রয়াত মানুষের সম্পর্কে কুরুচিকর চিন্তা ভাবনা এটা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন না। কোথায় আদর্শ? ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি কোথায়? সমস্ত কিছুকে ধুলায় লুটিয়ে দিচ্ছে বিজেপি। তার কারণ মোদি তো বলেছেন ওদের পিতৃভূমি হচ্ছে ইসরায়েল, এখান থেকে ঠিক করতে হবে এরকম দিকে যাচ্ছে। এবং এই যে স্যার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অধিকাংশ মহিলা পাচ্ছেন, এবং এখানেও আমি কিছু মন্তব্য না, আমি প্রথমতই টাকা ফাঁকা দেওয়ার কোনো সম্পর্কে আমার খুব একটা ব্যক্তিগত কোনো অনুমোদন নেই। শিক্ষার ব্যবস্থা না করে, মানুষের প্রাথমিক স্বাস্থ্যের গ্যারেন্টি সৃষ্টি না করে টাকায় বিলিয়ে ভোট পাওয়া, এটা একটা অত্যন্ত নেতিবাচক কর্মসূচি বলে আমি মনে করি। অনেক সমালোচনা হতে পারে আমার, কিন্তু আমি মনে করি এটা কোনো সুস্থ প্রশাসনিক সাংবিধানিক ব্যবস্থার প্রতিফলন নয়।